অবশেষে বাড়ল জ্বালানির দাম। ডিজেল 115, অক্টেন 140, পেট্রোল 135 টাকা নির্ধারণ। বিশ্ববাজারের সাথে দাম সমন্বয়ের দাবি মন্ত্রণালয়। মধ্যরাত থেকে কার্যকরের পর রাজধানীর বেশিরভাগ পাম্প বন্ধ। বাড়ানোটা যেহেতু এখন ক্রাইসিস চলতেছে, সেজন্য বাড়ানোটা অবশ্যই বেশি। আমরা যারা সাধারণ মানুষ যারা তেলের উপরে ডিপেন্ড করে আপনার পেশাগতভাবে চলি, ওনাদের উপরে একটা প্রেশার ক্রিয়েট হয়ে গেছে। জ্বালানি সংকটে লোডশেডিং এর কবলে উত্তরাঞ্চলের অর্থনীতি। উৎপাদন কমেছে হালকা প্রকৌশল শিল্পে। হিমাগারে আলু সংরক্ষণ নিয়ে চিন্তিত চাষি। বন্ধ থাকা হরমুজে কয়েকটি জাহাজে গুলি ইরানের। ভারতীয় ট্যাঙ্কারে হামলা জেরে রাষ্ট্রদূতকে তলব নয়াদিল্লির। চুক্তি না হলে ফের হামলার হুঁশিয়ারি ট্রাম্পের। নিউমোরিং টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দিতে গত 2 সরকারের পথেই হাঁটছে বর্তমান সরকার। চুক্তির ব্যাপারে দ্রুতই সিদ্ধান্ত। 2030-এর মধ্যে বে টার্মিনাল চালুর লক্ষ্য। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে দিন দিন বাড়ছে সড়ক দুর্ঘটনা। উল্টো পথে গাড়ি চালানো ও রাস্তার দুপাশে অপরিকল্পিত স্থাপনাই দায়ী। হাইওয়ে পুলিশের নজরদারি বাড়ানোর তাগিদ। স্বাগত এখন সকালে। প্রয়োজন আপনাদের সঙ্গে আছি জানসিন জুথিকা। বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ের দাম সমন্বয় করেছে সরকার। বাড়ানো হয়েছে পেট্রোল, অক্টেন ও ডিজেলের দাম। এদিকে জ্বালানি তেলের দাম বাড়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা যায় ক্রেতাদের মাঝে। দাম বৃদ্ধির খবর আসায় মধ্যরাত থেকেই কোনো কোনো পাম্প বন্ধ রাখারও অভিযোগ ওঠে। বিস্তারিত সানি মৃধার প্রতিবেদনে। ফিলিং স্টেশনের সামনে এমন উত্তেজনা নিত্যদিনের চিত্র হলেও আসাদ গেটে সোনার বাংলা পাম্পে এই দৃশ্য ভিন্ন কারণে। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকা উত্তেজিত চালকদের অভিযোগ, জ্বালানি তেলের দাম বৃদ্ধির খবরে পাম্প থেকে বন্ধ করে দেওয়া হয় তেল সরবরাহ। আমরা শুনছি যে 20 টাকা বাড়ছে, তো ওনারা 11:30টার দিকে পাম্প অফ করেছে, টোটালি অফ করে দিছে। তো এখন 20 টাকা বাড়ার পর থেকে ওনারা এরকম সিন্ডিকেট স্টার্ট করছে। 8 থেকে 10 ঘন্টা এখানে ওয়েটিং করার পরে ওনারা তেলের দাম বাড়ছে, হুট করে তেল বন্ধ করে দিছে। এদিকে পরিস্থিতি সামাল দিতে পাম্পে দেখা যায় অতিরিক্ত পুলিশ। এ সময় পাম্পের এক কর্মচারী জানান, 24 ঘন্টা তেল সরবরাহ করা হলেও বর্তমানে জ্বালানি সংকটের কারণে আপাতত বন্ধ রাখা হয়েছে তেল সরবরাহ। এদিকে পাম্পের বিরুদ্ধে অভিযোগ, তেল থাকার পরও কর্তৃপক্ষ অতি মুনাফার কারণে পাম্প বন্ধ রেখেছে। 8000 লিটার যদি 20 টাকা করে বাড়ে, হিসাব করেন যে কত লক্ষ টাকা বাড়তি তারা ইনকাম করতেছে। আমার যখন থাকে আমি 24 ঘন্টাই দিই, যখন না থাকে আমি দিব থেকে। আমার তো এখন নাই, এটা তো প্রমাণিত, সবাই দেখছে, প্রতিনিধি আছে, আপনারা চাইলেও আমি দেখাইতে পারি। রাজধানীর মতিঝিল থেকে শুরু করে আরামবাগ, রাজারবাগ সহ বেশিরভাগ পাম্পই বন্ধ দেখা যায়। এর মধ্যে 2-1টি পাম্পে আবার তেল সরবরাহ করতেও দেখা যায়। কর্তৃপক্ষ জানান, 12টার পর থেকেই তারা নতুন দামে তেল দিচ্ছেন ক্রেতাদের। তবে নতুন দামে দিলেও বাইকারদের ফুয়েল পাস দেখিয়ে দেয়া হয় জ্বালানি। বাড়ছে যেটা সেটাই তো বলতেছি, 12টা 1 মিনিটে বাড়াচ্ছে। এর আগে যেটা ছিল 120 টাকা, 120 টাকা বেচছে, নির্দেশ পাওয়া মাত্র বাড়ায় দিছে। 3-4 ঘন্টা ভরা মানুষজন দাঁড়ায় আছে, মানুষের তো একটা কষ্টের ব্যাপার স্যাপার আছে। তার ভিতরে 40 টাকা করে আরো বাড়ানো এটা সমস্যা। 120 টাকা করে যেটা ছিল ওইটাই বেটার। শনিবার এক বিজ্ঞপ্তিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জ্বালানি তেল বৃদ্ধির সিদ্ধান্তের কথা জানায়। রোববার থেকে অক্টেন 20 টাকা বেড়ে প্রতি লিটার 140 টাকা, পেট্রোল 19 টাকা বেড়ে দাঁড়িয়েছে 135 টাকা। এছাড়া ডিজেল 100 টাকা থেকে বেড়ে হয়েছে 115 টাকা। এছাড়া লিটার প্রতি 18 টাকা দাম বেড়েছে কেরোসিনেরও। জ্বালানি দাম বৃদ্ধি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ছিল ভোক্তাদের মাঝে। অনেক পাম্পে তেল পাইতেছি না, এখানে পাইতেছি, এই কারণে দাঁড়াইছি, আর এখন বাধ্যতামূলক দিতে হইতেছে। চিন্তাই করি না যে তেলের দাম বেড়ে যাবে, বেড়ে যাওয়ার কারণে আরও ভোগান্তিটা আমাদের বেড়ে গেছে। তেলের উপরে ডিপেন্ড করে আপনার পেশাগতভাবে চলি, ওনাদের উপরে একটা প্রেশার ক্রিয়েট হয়ে গেছে। এর আগে মধ্যপ্রাচ্যে সংঘাতের পর থেকে ভর্তুকি দিয়ে জ্বালানি সরবরাহ করা হচ্ছে বলে জানিয়েছিল সরকার। অবশেষে বিশ্ববাজারের সাথে সমন্বয় করতে দাম বৃদ্ধি করা হয়েছে বলে জানায় জ্বালানি মন্ত্রণালয়। সানি মৃধা, এখন ঢাকা।
জ্বালানি তেলের তীব্র সংকটের মধ্যেই বাড়ানো হয়েছে কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম। লিটারে বেড়েছে 18 থেকে 20 টাকা পর্যন্ত। এ বিষয়ে বিস্তারিত জানাতে পটুয়াখালী থেকে যুক্ত হচ্ছেন জসিম পারভেজ। জসিম, পাম্পে জ্বালানি তেলের সরবরাহ কেমন দেখছেন এবং দাম বাড়ানোর প্রভাব কেমন পড়েছে বাজারে, জানাবেন। জি, আপনার মাধ্যমে এখন টেলিভিশনের দর্শকদের জানিয়ে রাখতে চাই, গতকালকে কিন্তু সরকারিভাবে জ্বালানি তেলের যে মূল্য নির্ধারণ করা হয়েছে সেটির প্রভাব কিন্তু এই দক্ষিণ উপকূলীয় যে জনপদ রয়েছে সমুদ্র তীরে সেখানেও পড়েছে। এখানে কিন্তু এক প্রকার যারা জ্বালানি তেল নির্ভর যে সকল যানবাহন মালিক রয়েছেন তাদের ভিতরে এক প্রকারের হতাশা প্রকাশ করতে আমরা দেখেছি। এবং আমি এখন দাঁড়িয়েছি পটুয়াখালীর ফিলিং স্টেশন, বিসমিল্লাহ ফিলিং স্টেশন। এটি এই উপকূলীয় অঞ্চলের সর্ববৃহত্তম একটি ফিলিং স্টেশন। এখানে কিন্তু জ্বালানি তেলের সরবরাহ না থাকায় গত 4 দিন পর্যন্ত বন্ধ রয়েছে এবং আজকে এখানে তেল সরবরাহের কথা রয়েছে, আমরা এখানকার মালিক কর্তৃপক্ষের কাছ থেকে জানতে পেরেছি। কিন্তু বর্তমানে আজ থেকে যে নতুন জ্বালানি তেলের যে মূল্য কার্যকর হচ্ছে সেটির আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে দিচ্ছি যে ডিজেল পূর্বে বিক্রি হয়েছিল প্রতি লিটার 100 টাকা, সেটি 15 টাকা বৃদ্ধি করা হয়েছে। এতে 115 টাকা প্রতি লিটারে বিক্রি হবে এবং অকটেন পূর্বে বিক্রি হচ্ছিল 120 টাকা, সেটি এখন বিক্রি হবে 140 টাকা, এখানেও বেড়েছে 20 টাকা। এবং পেট্রোল প্রতি লিটার 116 টাকা ছিল, সেটি এখন বিক্রি হবে আজ থেকে 135 টাকা। এবং কেরোসিন পূর্বে বিক্রি হচ্ছিল 112 টাকা, সেটি বিক্রি হবে 130 টাকা প্রতি লিটারে। এবং এই যে আন্তর্জাতিক যে বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং ইরান সংলগ্ন যে হরমুজ প্রণালীতে চলমান উত্তেজনার প্রভাবে বাংলাদেশের তেলের দামের উপর এক প্রকার প্রভাব আমরা দেখতে পেরেছি। সে কারণেই কিন্তু আমরা এখন এই যে উপকূলীয় অঞ্চল, যে এখানকার মানে পর্যটন নির্ভর যে বাণিজ্যিক প্রতিষ্ঠান রয়েছে এবং পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র, পায়রা বিদ্যুৎ কেন্দ্র এবং RNPL বিদ্যুৎ কেন্দ্র, এবং এখানে কিন্তু দেশের সর্ববৃহত্তম যে নৌ ঘাঁটি রয়েছে, সব কিছু যে সকল মেগা প্রকল্প রয়েছে সেগুলো কিন্তু এখানে অবস্থান করছে। এখানে কিন্তু অনেক জ্বালানি তেলের প্রয়োজন রয়েছে, কিন্তু একটি বিভাগীয় শহরে যে পরিমাণে জ্বালানি তেলের প্রয়োজন সেই সমপরিমাণের জ্বালানি তেলের চাহিদা রয়েছে এখানে। কিন্তু এই চাহিদা থাকা এবং সংকট থাকা অবস্থায় নতুন করে যে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করা হয়েছে এতে একটি নেতিবাচক প্রভাব পড়ছে বলে এখানকার বক্তা আমাদেরকে নিশ্চিত করেছে। এই ছিল আমার কাছে সবশেষ। পটুয়াখালী থেকে যুক্ত ছিলেন জসিম পারভেজ, জানাচ্ছিলেন সেখানকার সবশেষ পরিস্থিতি। দিনের বেশিরভাগ সময় বিদ্যুৎ না থাকায় কমছে উত্তরের অর্থনীতির গতি। জ্বালানি সংকটের মধ্যেই লোডশেডিং নিয়ে চরম দুর্ভোগে ব্যবসায়ীরা। লোডশেডিংয়ে একদিকে হালকা প্রকৌশল শিল্পের উৎপাদন অর্ধেকে নেমেছে, অন্যদিকে হিমাগারে আলো সংরক্ষণ নিয়ে দেখা দিয়েছে দুশ্চিন্তা। বিদ্যুৎ চালিত বাহনের সংখ্যা বাড়ায় বিকল্প চিন্তার পরামর্শ বিশেষজ্ঞদের। বিস্তারিত মোকাররম হোসাইনের প্রতিবেদনে ছবি তুলেছেন আশিকুর রহমান। উৎপাদিত আলু তোলার মৌসুম শেষ হলেও এখনও হিমাগারে জায়গা দেবার অপেক্ষায় বস্তাবন্দি আলু সংরক্ষণ করা হচ্ছে বিদ্যুৎ চালিত ফ্যানের বাতাসে। তবে ব্যাপক লোডশেডিংয়ে সে চেষ্টাতেও বাধা। রংপুর জেলার 40টি হিমাগারে আকারভেদে 1.5 থেকে 2.5 লাখ বস্তা আলু ধারণ ক্ষমতা রয়েছে, যার জন্য প্রয়োজন নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ। কিন্তু বর্তমানে যেভাবে লোডশেডিং হচ্ছে তাতে দুশ্চিন্তা বাড়ছে হিমাগার কর্তৃপক্ষের। এভাবে যদি চললে কারেন্টে চললে আমরা 7টার সময় আমাদের মহাজন বলতেছে বন্ধ করতে। 1 ঘন্টা কাজ যদি 10 মিনিটে চলে যায়, ওই কাজটা করতে আমাদেরকে 2 ঘন্টা লাগে। কোম্পানির কাজ আছে ভাই, কাজ যদি সময় মতো না দিতে হয় তো কাজ দিতে পারবে না পরে আমাদেরকে। এদিকে লোডশেডিং এর কারণে উৎপাদন কমেছে হালকা শিল্পীও। কেবল সৈয়দপুরের হাজারখানেক ছোট বড় ও মাঝারি মানের শিল্পের কর্মীরা বসে থাকছেন দিনের বেশিরভাগ সময়। উৎপাদন কমায় প্রভাব পড়ছে অর্থনীতিতে। যেভাবে লোডশেডিং দিচ্ছে, আপনার আধা ঘন্টা 1 ঘন্টা পর পর বিদ্যুৎ যাচ্ছে, এভাবে যদি চলে তাহলে আমার এখানে যে আলুগুলা আছে কৃষকের, সাধারণ মানুষের, এগুলো আমি সঠিকভাবে সংরক্ষণ করতে পারবো না। যদি আমার নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পাই তখন আর আমার অতিরিক্ত বিদ্যুৎ বিল সরবরাহ করা লাগবে না এবং শিল্প প্রতিষ্ঠানের এই সাধারণ কৃষকের যে আলুগুলো আছে সঠিকভাবে সঠিক প্রসেসে তাদেরকে বুঝিয়ে দিতে পারবে।
বড়পুকুরিয়াতেও রয়েছে বিদ্যুৎ উৎপাদন ঘাটতি। 3টি ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের কথা থাকলেও 2020 সালের নভেম্বর থেকে বন্ধ আছে দ্বিতীয় ইউনিট। তবে বিদ্যুৎ ঘাটতির প্রভাব পড়েছে কৃষি, সেচ, হালকা প্রকৌশল, রপ্তানি খাত ও উৎপাদন শিল্পে। জ্বালানি সংকটে সড়ক পরিবহন কমায় বেড়েছে ইজি বাইক ও চার্জার রিক্সা। বিদ্যুৎ সংকটকালে এসব বাহন ও বিদ্যুৎ ব্যবহারের বিকল্প ভাবনার পরামর্শ বিশেষজ্ঞদের। ইলেকট্রিসিটি কনজিউমের সাথে সাথে কিন্তু আমরা স্বাস্থ্যকর যে একটা ভালো দিক সেটিও পেতে পারি যদি আমরা এই ধরনের ইজি বাইক বলেন বা ইলেকট্রিসিটি নির্ভর পণ্যগুলো থেকে একটু সরে আসতে পারি। জীবাশ্ম জ্বালানি সবসময়ই আমাদের জন্য এক ধরনের হুমকি, কারণ এই প্রাকৃতিক সম্পদটা হারিয়ে যাচ্ছে। আমরা যত ব্যবহার করছি এই প্রাকৃতিক সম্পদটা হারিয়ে যাচ্ছে। ফলে আমাদেরকে সৌরশক্তিতে যেতে হবে, সৌরশক্তিকে ব্যবহার করতে হবে এবং সৌরশক্তি নির্ভর যে অর্থনীতির কথা বলছি সেখানেও আমাদেরকে যেতে হবে। এমন সংকটে বিদ্যুৎ ব্যবহার সীমিত করে সৌরশক্তি ব্যবহার বাড়ানোর তাগিদ সচেতন মহলের। আর হালকা, মাঝারি ও বৃহৎ শিল্পে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবি ব্যবসায়ীদের। মোকাররম হোসাইন, এখন সৈয়দপুর। বন্ধ হরমুজে ইরানের বিরুদ্ধে 2টি ভারতীয় ট্যাঙ্কার সহ কয়েকটি নৌযানে হামলার দাবি করা হয়েছে। এ ঘটনায় নয়াদিল্লিতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে নতুন করে পরাজয়ের তিক্ত স্বাদ দিতে আইআরজিসি প্রস্তুত বলে দাবি করেছেন সুপ্রিম লিডার মুস্তফা খামেনি। তবে চুক্তি না হলে ইরানে ফের হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। অর্ণব প্রসাদের প্রতিবেদন। যুদ্ধবিরতি চললেও যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনার পারদ ক্রমশ বাড়ছে। লেবাননে 10 দিনের যুদ্ধবিরতি কার্যকরের পর শুক্রবার তেহরান হরমুজ খুলে দেয়, কিন্তু ওয়াশিংটন নৌ অবরোধ তুলে না নেয় ও যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করায় কয়েক ঘন্টার ব্যবধানে ফের হরমুজ বন্ধের ঘোষণা দেয় ইরান। এদিকে উত্তপ্ত পরিস্থিতির মধ্যে হরমুজে একটি ট্যাঙ্কারে গানবোট থেকে ইরান গুলি চালিয়েছে বলে দাবি করেছে ব্রিটিশ সমুদ্র বিষয়ক সংস্থা UKMTO। তবে এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি। নিরাপদে আছেন নাবিকরা। পাশাপাশি জলপথটিতে ইরানের নৌবাহিনীর বিরুদ্ধে 2টি ভারতীয় ট্যাঙ্কারে হামলার দাবি জানিয়েছে NDTV। এ ঘটনায় নয়াদিল্লিতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে। এছাড়াও ওমান উপকূলে প্রজেক্টাইলের আঘাতে একটি কন্টেইনার জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে ইঙ্গিত করে সর্বোচ্চ ধর্মীয় নেতা মোস্তফা খামেনির হুঁশিয়ারি, যুক্তরাষ্ট্র ইসরায়েলকে নতুন করে পরাজয়ের তিক্ত স্বাদ দিতে প্রস্তুত তেহরান। ইরানের সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দেয়া টেলিগ্রাম বার্তায় এ দাবি করেন তিনি। এর আগে যুক্তরাষ্ট্রের কাছে সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তরের বিষয়ে ট্রাম্পের করা দাবি নাকচ করে দিয়েছে ইরান। এমনকি একটি চুক্তির জন্য চলমান কূটনৈতিক প্রচেষ্টার মধ্যে ট্রাম্প সম্প্রতি 1 ঘন্টায় 7টি মিথ্যা দাবি করেছেন বলে অভিযোগ তুলেছেন ইরানের স্পিকার বাঘের গালিবাব। অন্যদিকে ইরান যাতে যুক্তরাষ্ট্রকে ব্ল্যাকমেইল না করতে পারে সে বিষয়ে ওয়াশিংটন পদক্ষেপ নেবে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে বুধবারের মধ্যে কোনো চুক্তি না হলে ইরানে ফের হামলার হুঁশিয়ারি দেন তিনি। এ অবস্থায় 2 দেশের মধ্যে দ্বিতীয় দফার আলোচনার অগ্রগতি নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এরই মধ্যে অজ্ঞাতনামা কিছু সূত্রের বরাতে আল জাজিরার খবর, যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফার আলোচনায় এখনও সম্মত হয়নি তেহরান। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব। পর্যটন সহ ইউরোপের বিভিন্ন দেশের ভিসার আবেদন ও বায়োমেট্রিক সংগ্রহের কারণে বাংলাদেশিদের পছন্দের গন্তব্য নেপাল। এই সুযোগ কাজে লাগিয়ে তরুণদের ইউরোপের স্বপ্ন দেখায় দালাল চক্র। মধ্যবর্তী দেশ হিসেবে নেপালে গিয়ে আটকে রেখে আদায় করে বড় অঙ্কের টাকা। জিম্মি অবস্থা থেকে অর্থের বিনিময়ে কেউ কেউ ফিরতে পারলেও অনেকে দেশটিতে এখনও আটকে আছেন। কামরুল হাসান জনির করা 2 পর্বের প্রতিবেদনের শেষ পর্ব আছে। প্রতিনিয়ত স্যার ওনারা আমাকে মানসিক টর্চারিং করছে, তুমি আমাকে আরো 1 লাখ টাকা দাও, নাহলে তুমি নেপাল থেকে বাইরে হতে পারবে না। দালালের প্রতারণায় ইউরোপের স্বপ্ন ভেঙেছে নোয়াখালীর মোহাম্মদ হোসেনের। আলবেনিয়া যেতে মালিবাগের ইউনিক গ্লোবাল উইংয়ের মাধ্যমে দালালের হাতে তুলে দেন 7.5 লাখ টাকা, অথচ তাকে নিয়ে যাওয়া হয় নেপালে। সেখানে একটি গেস্ট হাউসে 1 মাস 10 দিন জিম্মি থাকার পর দেশে ফিরে আসেন প্রতারণার শিকার এই যুবক। বাংলাদেশ থেকে আমাকে টিকিট কেটে দিছে, ট্রাভেল এজেন্সির লোক পয়সা আমাকে নেপাল পাঠাইছে, বলছে তোমার 2 তারিখে ফ্লাইট। 1 দিন 2 দিনের টিকিট দিয়ে দেখা যায় ওইখানে যাওয়ার পরে আর ওই টিকিট কাজ
ওই টিকিটের ভ্যালু নেই আর। অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর ভারতের ভিসা বন্ধ হয়ে গেলে পর্যটকদের পছন্দের দেশ হয়ে ওঠে নেপাল। ইউরোপের বিভিন্ন দেশের ভিসার আবেদন, বায়োমেট্রিক সংগ্রহের মতো কাজের সূত্রে যাতায়াত সহ বাংলাদেশি পর্যটকদের ভিড় বাড়তে থাকে সেখানে। এতেই সক্রিয় হয়ে ওঠে প্রতারক চক্র। পর্যটকের আড়ালে ইউরোপ নেয়ার গল্প তৈরি করে এসব চক্র। গন্তব্য ইউরোপ হলেও নেপাল যাওয়ার পর জিম্মি করে আদায় করা হয় টাকা। এই টাকা আবার খরচ হয় সেখানকার ক্যাসিনোতে। মানব পাচারকারী যে চক্রটা বর্তমানে নেপালে অবস্থান করছে, 200 থেকে 300 জন বর্তমানে নেপালে আছে। প্রতিদিনে গড়ে এই দালাল চক্রের অন্তত 20 থেকে 25 জন লোক তারা নেপালে নিয়ে আসে, বিভিন্ন প্রলোভন দেখায়। এমন কিছু চক্রের নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশ, নেপাল, ভারত ও কিছু পাকিস্তানি নাগরিক। ইতোমধ্যে ভুক্তভোগী কয়েকজন বাংলাদেশকে উদ্ধারের কথা জানালেন নেপালের বাংলাদেশ দূতাবাস। বাংলাদেশি, নেপালি, ইন্ডিয়ান, পাকিস্তানি এরকম সাউথ এশিয়ান একটা চক্রের মতোই তৈরি হয়েছে, যারা কিছু মানুষকে এখানে নিয়ে এসে এই ধরনের ব্যবসা করার চেষ্টা করছে, মানব পাচারের অংশ। রিসেন্টলি আমরা গত মাসে 5 জন বাংলাদেশিকে উদ্ধার করেছিল। সেই 5 জনকে এখানে নিয়ে এসে নির্যাতন করার বিষয়ে যে যারা অভিযুক্ত তারাও বাংলাদেশি। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ বলছে, মানব পাচারের সঙ্গে জড়িত এজেন্সি ও দালালের তালিকা প্রস্তুত করা হচ্ছে। নেপালগামী যাত্রীদের বিষয়ে বিমানবন্দরের বিশেষ পুলিশের সঙ্গে সমন্বয় করছে সিআইডি। এই এজেন্সিদের তালিকা আমরা প্রস্তুত করেছি এবং সাথে সাথে দালালদের যে তালিকা আছে সেই তালিকাগুলি কিন্তু আমরা প্রস্তুত করেছি এবং এখান থেকে যারা ইনভলভ তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসছি। তবে নেপালে আটকে থাকা ভুক্তভোগী বা পরিবার থেকে অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য নেপাল পুলিশ ও ইন্টারপোলের সহযোগিতা নেওয়া হবে বলছেন এই কর্মকর্তা। নেপাল পুলিশের সহায়তায় আমরা কিন্তু তাকে উদ্ধার করতে পারি, এমনকি আমরা ইন্টারপোলের সহায়তা নিতে পারি। ইন্টারপোলের আমাদের পুলিশের কোয়ার্টার্সে এনসিবি শাখা রয়েছে, এনসিবি শাখার মাধ্যমে কিন্তু তাকে আমরা উদ্ধার করতে পারি। সিআইডি বলছে, প্রতারণা এড়াতে সচেতনতার বিকল্প নেই। বিদেশ গমনের আগে চূড়ান্তভাবে ভিসা যাচাইয়ের পরামর্শ সংশ্লিষ্টদের। কামরুল হাসান, জনি, এখন, ঢাকা। হজ ফ্লাইট শুরুর প্রথম দিনই 5,754 যাত্রী নিয়ে 14টি ফ্লাইট ঢাকা ছেড়েছে। এখন পর্যন্ত ব্যবস্থাপনা নিয়ে বড় কোনো অভিযোগ নেই হজ যাত্রীদের নিরাপত্তা থেকে শুরু করে প্রয়োজনীয় সব ব্যবস্থাই নিশ্চিত করা হয়েছে। এ বিষয়ে হজ অফিসের পরিচালক জানান, নিবন্ধিত যাত্রীদের মধ্যে প্রায় 100% যাত্রীর ভিসা সম্পন্ন হয়েছে। এবছর বাংলাদেশ থেকে সরকারি মাধ্যমে 4,565 জন এবং বেসরকারিভাবে 73,935 জন হজ পালনের জন্য যাবেন। সৌদি আরবের সাথে স্বাক্ষরিত চুক্তি অনুসারে মোট হজ যাত্রীর শতকরা 50% বিমান পরিবহন করবে। বাকি 50% মধ্যে সৌদি আরবের সাউদিয়া 35% ও ফ্লাইনাস 15% হজ যাত্রী পরিবহন করবে। হজ ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন যাত্রীরা। ব্যবস্থাপনা বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। চিন্তাই করি নাই যে আমি হজ করতে পারবো। আল্লাহর অশেষ দয়া যে আমার হাজবেন্ডের জন্য আমি হজ করতে পারছি। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদের মেহমান হিসেবে কবুল করেছেন। আপনারা সবাই আমাদের দোয়া করবেন, আমরাও সমগ্র দেশবাসীর দোয়া করি আল্লাহ এই দেশটাকে সুন্দর সাজি ভালো রাখুক। চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দিতে বিগত আওয়ামী লীগ ও অন্তর্বর্তী সরকারের দেখানো পথেই হাঁটছে বর্তমান সরকার। চুক্তির বিষয়ে দর কষাকষি শেষে দ্রুতই এ নিয়ে সিদ্ধান্তে আসতে পারে। এদিকে 2030 সালের মধ্যে বে টার্মিনালের অন্তত একটি টার্মিনাল চালুর লক্ষ্যে দ্রুত কাজ শুরুর কথা বলছে বন্দর কর্তৃপক্ষ। শোয়েব রহমানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। নিউমোরিং কন্টেইনার বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে গেল জানুয়ারিতে টানা কর্মবিরতি পালন করেন বন্দরের শ্রমিক কর্মচারীরা। এক সপ্তাহের বেশি সময় অচল হয়ে পড়ে দেশের প্রধান সমুদ্র বন্দর। পরে ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি হচ্ছে না অন্তর্বর্তী সরকারের এমন ঘোষণায় কাজে ফেরেন শ্রমিকরা। বিএনপি সরকার দায়িত্ব নেয়ার পর ফের আলোচনায় ইজারার বিষয়টি। প্রথমবার বন্দরের জেটি ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন করে দেশের স্বার্থ রক্ষা করে ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তির বিষয়টি এগিয়ে নেয়ার ইঙ্গিত দেন মন্ত্রী। জানান, চলমান দর কষাকষি শেষে দ্রুতই হবে সিদ্ধান্ত। দেশের স্বার্থ কতটা সংরক্ষণ করা যাবে সেইটাকে প্রাধান্য দিয়েই আমরা এই
প্রস্তাবনাগুলি বিবেচনা করছে। তো সেখানে আমি ইতিবাচক নেতিবাচক এই মুহূর্তে বলছি না, তবে প্রস্তাবনার অনেকগুলি ইতিবাচক দিক আছে। মন্ত্রী বলেন, বিভিন্ন দেশ এই বন্দর নিয়ে আগ্রহী। বিদেশি বিনিয়োগের সুযোগ কাজে লাগিয়ে রপ্তানি বৃদ্ধির পাশাপাশি চট্টগ্রাম বন্দরকে বহির্বিশ্বের আধুনিক বন্দরের কাতারে নিতে চায় সরকার। আমদানি রপ্তানি এটা বাড়ার প্রয়োজন রয়েছে। আমরা রপ্তানিকে বহুমুখীকরণ করতে চাই, শুধুমাত্র গার্মেন্টস নির্ভর না, অন্যান্য জায়গায় যদি নিয়ে যেতে হয় তাহলে এই ফ্যাসিলিটিসগুলি এনশিওর করতে হবে। এটা প্রাধিকার পাচ্ছে আমাদের সরকারের কাছে। এদিকে বে টার্মিনাল চালু না হওয়ায় চট্টগ্রাম বন্দর দৈনিক মিলিয়ন ডলারের রাজস্ব হারাচ্ছে বলে জানান চেয়ারম্যান। 2 মাসের মধ্যে 2টি টার্মিনাল নির্মাণে ডিপি ওয়ার্ল্ড ও পিএসএ সিঙ্গাপুরের সাথে চুক্তি সইয়ের মাধ্যমে কাজ শুরু করতে চায় কর্তৃপক্ষ। 2030 সালের মধ্যে অন্তত একটি টার্মিনালের কার্যক্রম শুরুর ব্যাপারে আশাবাদী তারা। আমাদের যে এক্সপোর্ট ইম্পোর্টের যে গ্রোথ, এটা যদি আমরা ধরে রাখতে চাই, আরও যদি আমরা ফরেন ইনভেস্টমেন্ট আনতে চাই এবং আমরা যদি দেশে আরও ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিজ এবং লজিস্টিক্স হাব যদি গড়ে তুলতে চাই, তাহলে আমাদের বন্দরকে অবশ্যই আন্তর্জাতিক মানের করতে হবে এবং সেটা যেন কম্পিটিটিভ হয়। আর আমরা কিন্তু স্পিড টু মার্কেটে 11 দিনে পিছিয়ে আসে আমাদের পিআর কম্পিটিটর ভিয়েতনাম থেকে। 15,000 কোটি টাকায় বে টার্মিনাল অবকাঠামো নির্মাণ প্রকল্প হাতে নিয়েছে সরকার। এর মধ্যে 10,000 কোটি টাকার বেশি ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। আর সরকার নিজস্ব তহবিল থেকে খরচ করবে 4,500 কোটি টাকা। শোয়েব রহমান, এখন চট্টগ্রাম। এখন সকালে নিচ্ছে একটা বিরতি, ফিরছে একটু পর, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম, দেখছেন এখন সকাল। প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার কাল সোমবার বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরে তিনি যাবেন পৈতৃক নিবাস বাগবাড়িতে। তার সফরকে কেন্দ্র করে সরব জেলার নেতাকর্মীরা। প্রধানমন্ত্রীর এ সফর গুরুত্ব পাচ্ছে বগুড়াবাসীর কাছে। বিস্তারিত মাজেদুর রহমানের প্রতিবেদনে ছবি তুলেছেন রবিউল ইসলাম। 2026 সালের সংসদ নির্বাচনে বগুড়ার 7টি আসনে সবকটিতে জয় পেয়েছে বিএনপি। সরকার গঠনের পর বগুড়াবাসীর প্রত্যাশা, উন্নয়ন বঞ্চিত বগুড়া এবার উন্নয়নের পথে হাঁটবে। বন্ধ হয়ে যাওয়া বগুড়া সিরাজগঞ্জ রেলপথ নির্মাণ, বিমানবন্দর চালু, করতোয়া নদী সংস্কার, ভারী শিল্প পার্ক স্থাপন, শহরের যানজট নিরসনে ফ্লাইওভার সহ নানা দাবি রয়েছে বগুড়াবাসীর। প্রধানমন্ত্রীর সফরে এসবের ইতিবাচক সাড়া মিলবে এমনটি মনে করেন বগুড়ার সর্বস্তরের মানুষ। প্রধানমন্ত্রী হওয়ার পরে উনি বগুড়ায় আসছেন, বগুড়ার মানুষ উজ্জীবিত। আমরা বগুড়া মানুষের যা আশা করি যে উন্নয়নের জন্য, আমাদের অধিকারের জন্য, আমার মনে হয় যে তার চেয়ে অনেক বেশি চিন্তা করেন আমাদের তারেক রহমান সাহেব। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের বগুড়া নিয়ে যে পরিকল্পনা রয়েছেন, এই পরিকল্পনার মধ্যে বগুড়া জনগণ সহ আমাদের সকল প্রত্যাশা পূরণ হবে বলে আমরা বিশ্বাস করি। প্রধানমন্ত্রীর আগমনে আনন্দিত গাবতলীর বাগবাড়ি গ্রামের মানুষ। পরিষ্কার পরিচ্ছন্ন চলছে জিয়াবাড়িতে। সে সাথে অবহেলিত জিয়াউর রহমান গ্রাম হাসপাতাল চিকিৎসা সেবার মান বাড়বে এমন প্রত্যাশা গ্রামবাসীর। চলে আসবি, আমরা দেখলেই আত্মা ভরে যাবি। আমরা আগামীতে যেটা চাবো যে এই এলাকায় একটা বৃহত্তর পরিসরে একটা 50 শয্যার বড় একটা হাসপাতাল হোক, এটাই এলাকাবাসীর দাবি। ধনুর থানা, সারেখান্দি থানার, বিভিন্ন থানার, মানে সাধারণপুর থানা, সদর থানার সবাই একটা আনন্দ উৎফুল্লিত। প্রধানমন্ত্রীর আগমনের সব প্রস্তুতি শেষ হয়েছে। বিভিন্ন কর্মকর্তার আগমনস্থল পরিদর্শন করেছেন। নিরাপত্তা সহ কর্মসূচির সবকিছু হবে সুশৃঙ্খলভাবে। সবার সহযোগিতা আশা করেন প্রধানমন্ত্রী দপ্তরে এই কর্মকর্তা। যে জায়গাগুলোতে উনি যাবেন এবং যে সমস্ত ফলক উন্মোচন করবেন এবং আপনার আমাদের যে কার্ড বিতরণ হবে আপনার বাগবাড়িতে, এবং বাগবাড়ি শহীদ জিয়া স্মৃতি বিজড়িত জন্মভূমি বাসায় যাবেন, সেই বাসা পরিদর্শন করবেন। প্রধানমন্ত্রী এই সফরে বগুড়া পৌরসভাকে সিটি কর্পোরেশন ঘোষণা, বেলবনের উদ্বোধন, ফ্যামিলি কার্ড বিতরণ, খাল খনন সহ নানা কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রায় 2 দশক পর তারেক রহমান প্রধানমন্ত্রী হয়ে তার পৈতৃক নিবাসে ফিরছেন 20 এপ্রিল। এই জন্য এই এলাকার মানুষের খুশির অন্ত নাই। তারা মনে করছেন তাদের প্রত্যাশা এবার পূরণ হবে। বগুড়ার গাবতলী বাগবাড়ি থেকে মাজেদুর রহমান, এখন। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশ এখন নীরব আতঙ্ক। মহাসড়কের পাশে অসংখ্য হোটেল ও রেস্তোরাঁর অপরিকল্পিত সংযোগ পথ একের পর এক দুর্ঘটনার জন্ম দিচ্ছে।
স্থানীয়দের মতে রেস্তোরাঁয় ঝুঁকিপূর্ণ প্রবেশ পথ, চালকদের অসচেতনতা, উল্টো পথে গাড়ি চালানোর প্রবণতা এবং হাইওয়ে পুলিশের দুর্বল নজরদারির কারণে ঘটছে এসব দুর্ঘটনা। মাসুদ আলমের প্রতিবেদন ও ফোরকান আহমেদের ছবিতে দেখুন বিস্তারিত। মহাসড়কে দুপাশের হোটেল রেস্তোরাঁগুলোতে নির্ধারিত ইউটার্ন ব্যবহার না করে হোটেলে প্রবেশ ও বহির্গমনে যানবাহনগুলো উল্টো পথে চলার কারণে প্রতিনিয়ত ছোট বড় দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছে মানুষ। সম্প্রতি মিয়ামি লেজার রিসোর্ট থেকে মহাসড়কে উঠতে গেলে একটি প্রাইভেট কার দুর্ঘটনায় একই পরিবারের 4 সদস্য সহ 5 জনের প্রাণহানি ঘটে। এছাড়া 2025 সালের 22 অক্টোবর হোটেল নূরজাহানের সামনে উল্টো পথে হোটেলে প্রবেশের কারণে দুর্ঘটনায় প্রাণ হারান একই পরিবারের 4 জন। দুর্ঘটনার শিকার হয় এই ইউটেনের কারণে। ইউটেনে ঘুরে নূরজাহান হোটেলে যাইবার কারণে এই দুর্ঘটনা হয়। কর্তৃপক্ষ আছে, সড়ক বিভাগ আছে, তারা দেখবে। তারা যদি আইন অনুযায়ী ব্যবস্থা না নেয়, সাধারণ মানুষ ফেঁপে উঠবে, ফুসে উঠবে। এই অবৈধ ইউটার্নের কারণেই কিন্তু এখানে অনেক দুর্ঘটনা ঘটে। পাশাপাশি আপনারা জানেন হোটেল নূরজাহান, এটার মধ্যেও গত 1 বছরে 30 জনের মৃত্যুর ঘটনা ঘটেছে শুধু নূরজাহান হোটেলে আসা এবং যাওয়ার কারণে, এই অবৈধ এবং ভয়ঙ্কর ইউটার্নে। কুমিল্লার প্রায় 105 কিলোমিটার মহাসড়কের 2 শতাধিক হোটেল রেস্তোরাঁর সঙ্গে পরিবহন মালিক ও চালকদের চুক্তি রয়েছে। এর বিনিময়ে চালক স্টাফরা ফ্রি খাবার ও কমিশন পান। ফলে যাত্রীদের নিরাপত্তার তোয়াক্কা না করে পরিবহনগুলো ঝুঁকি নিয়ে চলাচল করায় ঘটে দুর্ঘটনা। যাত্রীবাহী যে বাসগুলি আছে সেগুলি উল্টো পথে কোনো হোটেলে যেতে পারবে না। এই ব্যবসার জন্যই এই প্রাণহানির ঘটনাটা ঘটছে। আমি মিয়ামির কথা বলছি না, ঢাকা চট্টগ্রাম মহানগরে যেসব হোটেলগুলিতে এরকম উল্টো পথের ব্যবস্থা আছে সেগুলি বন্ধ করা দরকার এবং এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া দরকার। তারা যদি নিয়ম মেনে যায় তাহলেই আর এই দুর্ঘটনাটা হবে না। তারা যদি নিয়ম মানে তাহলে হয়তো 2 কিলো 5 কিলো সামনে গিয়ে ঘুরতে হবে, 2 কিলো পিছন দিক দিয়ে এসে নিয়ম মেনে ঘুরতে হবে। এটা ঘুরলেই এই দুর্ঘটনার হার কমবে। উল্টো পথে গাড়ি চলাচল ঠেকাতে হাইওয়ে পুলিশ এবং সড়ক ও জনপথ বিভাগের নেই কার্যকর উদ্যোগ। প্রত্যেক রেস্টুরেন্টে আর পুলিশ দেওয়া যাবে না, কে কোন রেস্টুরেন্টে যাবে এটা তো কন্ট্রোল করাটা পুলিশের কতটা সমীচীন। যেখানে উল্টো পথে যাবে সেটা আমরা দেখে থাকি। উল্টো পথে আপনি আমাদের কাছে পরিসংখ্যান নিতে পারেন, যারা উল্টো পথে যায় আমরা তাদেরকে প্রসিকিউশন মামলার আওতায় নিয়ে আসতেছি। এগুলো আমরা আমাদের চোখে পড়া মাত্রই আমরা বন্ধ করে দিই, কিন্তু দেখা যাচ্ছে যে এটা বন্ধ করার কিছুদিন পরে পাবলিক আবার নিজের প্রয়োজনে আবার তারা খুলে ফেলে। তো আমরাও বন্ধ করি, তারাও খুলে ফেলে। আসলে এই প্রবলেমটা সলভ করার জন্য যেটা দরকার সেটা হচ্ছে পাবলিক অ্যাওয়ারনেস। পাবলিককে অ্যাওয়ার হতে হবে। দীর্ঘ পথের যাত্রায় মহাসড়কের পাশের এসব হোটেল রেস্তোরাঁয় থেমে খাবার খান যাত্রীরা, কিন্তু অপরিকল্পিত প্রবেশ পথ এবং দুর্ঘটনার ঝুঁকির কারণে অনেক রেস্তোরাঁ এখন যাত্রীদের কাছে আতঙ্কের কারণ। তাই মহাসড়কের পাশে থাকা এসব হোটেল রেস্তোরাঁয় প্রবেশ ও বহির্গমনে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা এবং খাবারের মান ও দাম নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট প্রশাসনের কার্যকর পদক্ষেপ চায় যাত্রীরা। মাসুদ আলম, এখন, কুমিল্লা। এখন সকালে নিচ্ছি আরেকটি বিরতি, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম, দেখছেন এখন সকাল। বরিশাল বিভাগে হামে আক্রান্তের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এ পর্যন্ত মারা গেছে 19 জন। আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 1,500-এর বেশি শিশু। উন্নত চিকিৎসার জন্য উপজেলা থেকে রোগীদের আনা হচ্ছে বরিশাল মেডিকেলে। এক বেডে একাধিক রোগী রাখার অভিযোগ রোগীর স্বজনদের। কর্তৃপক্ষ বলছে রোগীর চাপ বেশি হওয়ায় শয্যা সংকট থাকলেও চিকিৎসা দেওয়া হচ্ছে সবাইকে। আমিনুল ইসলামের তোলা ছবিতে ফিরদাউস সোহাগের প্রতিবেদন। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে শিশু বিভাগে বেডের সংখ্যা 70টি। এর মধ্যে হামের জন্য নির্ধারিত বেডের সংখ্যা 30টি। বর্তমানে রোগীর সংখ্যা 3 থেকে 4 গুণ বেড়েছে। 18 এপ্রিল 30টি বেডে রোগী ছিল 149 জন। বরিশাল সহ আশপাশের আরও 5-6 জেলা থেকে হামে আক্রান্ত রোগীদেরকে এই হাসপাতালে নিয়ে আসছেন অভিভাবকরা। বর্তমানে হামে আক্রান্তের সংখ্যা বাড়ার কারণে প্রতি বেডে একাধিক রোগী রাখার পরও অনেকের জায়গা হচ্ছে মেঝেতে। হাম হচ্ছে ছোঁয়াছুঁই রোগ, গরম শরীরে উঠছে অ্যালার্জির মতো। তাহলে হামের বাচ্চা এক একটা সিটে 3টে করে রোগী কেমনে থাকে? 3টে রোগীর সাথে তো 3টে মা আছে। অন্য যারা সুস্থ শিশু আছে তারাও এই হামে আক্রান্ত হইতেছে। হাম হয়েছে, তারপর টাইফয়েড নিউমোনিয়া আর লাঞ্চে কিছু ইনফেকশন আছে। জ্বর থামতেই আছে না, জ্বর
উড়ে আবার নাম। অনেক চিন্তিত আছি বাচ্চা নিয়ে, অনেক বাচ্চারা মারা যাইতেছে। হাসপাতালের সহকারী পরিচালক জানান, হামরোগীর সংখ্যা যে কোনো সময়ের চেয়ে এখন বেশি। সরকারি হাসপাতাল হওয়ায় সকল রোগীকেই ভর্তি করা হচ্ছে। আর বরগুনা জেলায় হামরোগীর সংখ্যা বেশি বলে জানান বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তা। যদি ইমিউনিটি কম থাকে, যে কোনো অপরচুনিস্টিক ইনফেকশন, সেটা মেজেলস হোক, ডেঙ্গু হোক, যেটা তাকে কিন্তু একটু বেশি পরিমাণে আক্রমণ করে। আতঙ্কিত না হইয়া নর্মাল খাদ্যখানা চালিয়ে যাওয়া, সম্ভব হলে এটা ভিটামিন এ দেওয়া এবং সাহস রাখা। হোমমেড আইসোলেশন, হোম চিকিৎসা সম্ভব। রোগ প্রতিরোধ ক্ষমতা কম হলে হামে আক্রান্তের সম্ভাবনা বেশি বলে জানান শিশুরোগ বিশেষজ্ঞ। এদিকে হামের টিকার প্রতি সরকার বিশেষ গুরুত্ব দিয়েছে বলে জানান বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা। শেষ রাউন্ড আপনার টিকাদান কর্মসূচি বাংলাদেশে হয়নি, যার ফলে 2020-এর পর থেকে বিশেষ করে যেসব বাচ্চারা জন্মগ্রহণ করেছে তাদের মোটামুটি সবাই আনপ্রোটেক্টেড। মূল ধারণ ক্ষমতার কখনো কখনো 8 গুণ 9 গুণ পেশেন্টকে আমরা চিকিৎসা দিচ্ছি। ফলশ্রুতিতে যেটা হচ্ছে, এটা আমাদের চিকিৎসকদের জন্য ওভারবার্ডেন হয়ে যাচ্ছে, জায়গার অভাবে আমাদের রোগীদের বিছানা শেয়ার পর্যন্ত করতে হচ্ছে। বরিশাল বিভাগে 18 এপ্রিল পর্যন্ত মারা গেছেন 19 জন। এর মধ্যে হামে নিশ্চিত মৃত্যু 3 জন আর উপসর্গ নিয়ে মৃত্যু 16 জন। এ পর্যন্ত বিভাগের জেলা হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে 1505 জন। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বয়স 68 বছর। বরিশাল বিভাগের 6 জেলা সহ আশপাশের আরও 4 জেলা অর্থাৎ 10 জেলার মানুষের ভরসাস্থল এই জায়গাটি। অবাক হলেও সত্যি, এখানে নাই শিশুদের জন্য আইসিইউর ব্যবস্থা। এবার হামে মৃত্যুর সংখ্যা এ কারণেও বেড়েছে বলে অভিযোগ করেছেন অভিভাবকরা। আর কত মৃত্যু হলে সেবা টিম পাবে একটি আইসিইউ ইউনিট, এই প্রশ্ন অভিভাবকদের। ফেরদাউস সোহাগ, এখন, বরিশাল। নারী আসন সংরক্ষণ বিল পাশে ব্যর্থ হওয়ায় কংগ্রেস, তৃণমূল সহ বিরোধী দলগুলোকে দায়ী করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আশ্বস্ত করেন, নারীদের কোটা সংরক্ষণের দাবিতে সরব থাকবে এনডিএ জোট। এদিকে সংসদে ডিলিমিটেশন বিল পাশ না হওয়ায় বিজেপির পরাজয় হয়েছে বলে দাবি করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে কেন্দ্রের উত্তাপের মাঝেই আসন্ন বিধানসভা নির্বাচনে পছন্দের প্রার্থীদের পক্ষে প্রচারণা চালাচ্ছেন সেলিব্রিটিরা। কলকাতা থেকে দীপক দেবনাথের পাঠানো প্রতিবেদন। দুদিনের বিতর্ক শেষে শুক্রবার বিকেলে ভারতের সংসদে মহিলা সংরক্ষণ ও লোকসভায় আসন বৃদ্ধি সংক্রান্ত 131তম সংবিধান সংশোধনী বিল পাশে ব্যর্থ হয় ক্ষমতাসীন এনডিএ জোট। এরপর থেকে কংগ্রেস, তৃণমূল সহ বিরোধী দলগুলোকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছে শাসক দল বিজেপি। এবার বিরোধীদের সমালোচনায় সরব হলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে মহিলা সংরক্ষণ বিল পাশ না হওয়ায় ভারতবর্ষের নারীদের কাছে দুঃখ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। আশ্বস্ত করেন, নারীদের অধিকার রক্ষায় কাজ করবে এনডিএ জোট। इस बार भी कांग्रेस और उसके साथियों ने महिला आरक्षण को रोकने के लिए एक के बाद एक नए झूठ का सहारा लिया। लेकिन मैं जानता हूं, देश की 100%, 100% नारी शक्ति का आशीर्वाद हमारे साथ है। मैं देश की हर नारी को विश्वास दिलाता हूं, हम महिला आरक्षण के रास्ते में आने वाले हर रुकावट को खत्म करके रहेंगे, हटा करके रहेंगे। এদিকে দিল্লি ছাপিয়ে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রচারণাতেও স্থান পেয়েছে ডিলিমিটেশন ইস্যু। হাওড়ার একটি নির্বাচনী জনসভায় যোগ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, লোকসভায় পরাজিত হয়েছে কেন্দ্রের শাসক দল। জনসভায় বিজেপির বিরুদ্ধে ফের বাংলা বিরোধী ও বাংলা ভাষাভাষীদের অত্যাচারের অভিযোগ তোলেন মমতা। সব বাংলার মানুষ বাইরে গেলে কথা বললে বাংলা ভাষায় তোমরা তাদের উপর অত্যাচার করো, তোমরা তাদের মেরে খুন করে পাঠিয়ে দাও, মাছ খেতে দাও না, মাংস খেতে দাও না, তোমাদের রাজ্যে ডিম খেতে দাও না। আমি সব ধর্মকে শ্রদ্ধা করি, আমার এখানেও পরিযায়ী শ্রমিক অনেক আছে,
আমি তাদের বুকে করে আশ্রয় দিয়ে রেখে দিই, কখনো অসম্মান করি না। এ সময় মমতা আগাম অভিযোগ করেন, ফল ঘোষণার পর তৃণমূলকে হারিয়ে দিতে চক্রান্ত করতে পারে নির্বাচন কমিশন। তবে তার বিশ্বাস, দিন শেষে আগের চেয়েও বেশি আসনে জয় পাবে তৃণমূল। শুধু আপনাদের ভোটটা, নিজের ভোটটা নিজে দেবেন। এদিকে বিজেপি প্রার্থীর সমর্থনে কালিম্পংয়ে নির্বাচনী প্রচারণায় এসে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ফের অনুপ্রবেশ ইস্যুতে মমতা সরকারকে তুলোধুনো করেন। জানান, পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসলে সব অনুপ্রবেশকারীকে বিতাড়িত করা হবে। हम टीएमसी को वोट दूंगा, लेकिन बांग्ला का जमीन भी मुझे देना पड़ेगा, बांग्ला का ऊपर अधिकार भी मुझे देना पड़ेगा। ममता जी बोलते हैं ठीक है, तुम्हारा भी चले, मेरा भी चले। নির্বাচন ঘনিয়ে আসতেই ভোটের মাঠে প্রার্থীদের পক্ষে প্রচারণায় রূপালী জগতের স্টাররাও। অভিনেতা মিঠুন চক্রবর্তী, অভিনেত্রী কোয়েল মল্লিক ও ভারতের সাবেক ক্রিকেটার আজহার উদ্দিন ও ইউসুফ পাঠান সহ একঝাঁক তারকা যোগ দিয়েছেন নির্বাচনী প্রচারণায়। এখন কলকাতা। ইরান যুদ্ধের প্রভাবে বৈশ্বিক অর্থনীতিতে চাপ বাড়ায় অর্থনৈতিক ঝুঁকির মুখে যুক্তরাজ্য। বিশ্লেষকদের শঙ্কা, জ্বালানির দাম অপরিবর্তিত থাকলে দেশটির অর্থনীতি ভয়াবহ মন্দার কবলে পড়বে। আর এতে করে বাঙালি সহ বিভিন্ন দেশের কমিউনিটির মানুষের দুর্ভোগ বাড়ছে। জরুরি প্রণোদনার দাবি জানিয়েছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। বিস্তারিত শরীফুল ইসলাম চৌধুরীর প্রতিবেদনে। ইরান যুদ্ধের উত্তাপ বাড়লে বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দার প্রভাবে জি7ভুক্ত দেশগুলোর মধ্যে যুক্তরাজ্য সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বলে সতর্ক করেছে আইএমএফ। মধ্যপ্রাচ্য সংকটে ক্ষয়ক্ষতি বাড়তে থাকায় ইতোমধ্যে 2026 সালের বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে দিয়েছে ওয়াশিংটন ভিত্তিক এই সংস্থাটি। জ্বালানির দাম অপরিবর্তিত থাকলে দেশের অর্থনীতি ভয়াবহ মন্দার মুখে পড়বে। ইউকে হচ্ছে অলরেডি ব্রেক্সিট থেকে বের হয়ে আসছে, তো তারা অলরেডি আইসোলেট হয়ে গেছে অন্যান্য ইয়ের থেকে। আগে যেটা হয়তো যে যদি ইউর মধ্যে থাকতো তাহলে ইরান ইউএসএ নির্ভরশীল হওয়া লাগতো না বা অন্যান্য কান্ট্রি হওয়া লাগতো না, ইউরোপের মধ্যে তারা ট্রেডটা করতে পারতো, সেই ক্ষেত্রে ইম্প্যাক্ট কম হতো। দেশটির প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা 0.5% কমিয়ে 0.8% নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে মূল্যস্ফীতির সরকারি লক্ষ্যমাত্রা 2% দ্বিগুণ অর্থাৎ 4% পৌঁছাতে পারে বলে সতর্ক করা হয়েছে। জ্বালানির দাম বৃদ্ধি ও অর্থনৈতিক সংকটে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন এথনিক কমিউনিটির ব্যবসায়ীরা। আমাদের এই কমিউনিটি বেশিরভাগ কিন্তু ব্যবসা নির্ভরী এবং এর মধ্যে মেজরিটি সংখ্যা কিন্তু আমরা রেস্টুরেন্ট ব্যবসায়ী, তো যার কারণে এই বিজনেসগুলো যেহেতু আমাদের গ্যাসের প্রয়োজন হয়, আমাদের কারেন্টের প্রয়োজন হয়, সো এই বিজনেসগুলো অলরেডি এফেক্টেড। আমাদের যে অপারেশনাল কস্ট আছে, স্টাফিং কস্ট বা আমাদের সাথে কানেক্টেড যে বিজনেসগুলো আছে, সো প্রত্যেকটারই আপনার প্রাইস হাই হচ্ছে। বিষয়টা ওভারঅল আমাদের বিজনেসের অপারেশনাল কস্ট থেকে শুরু করে ওভারঅল বিজনেসকে হাইলি এফেক্টেড করে। 1980 সালের পর এমন পরিস্থিতি কেবল 4 বার দেখা গেছে, যার সর্বশেষটি ছিল 2020 সালের করোনা মহামারী ও 2008 সালের আর্থিক মন্দার সময়। দেশটির অর্থমন্ত্রী রিচেল রিভস জানান, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এবং অর্থনীতি চাঙ্গা করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। এদিকে ব্যাংক অফ ইংল্যান্ড সতর্ক অবস্থানে থেকে নীতি সহায়তা দিচ্ছে বলে জানিয়েছে সরকার। শরীফুল ইসলাম চৌধুরী, এখন লন্ডন। এখন সকালে নিচ্ছি আরেকটি বিরতি, ফিরছি একটু পরে। বিরতির পর ফিরে এলাম, দেখছেন এখন সকাল। বাংলাদেশ জাতীয় দলের কোচের পদে অন্তত 250 আবেদন জমা পড়েছে বলে নিশ্চিত করেছে বাফুফের সহসভাপতি ফাহাদ করিম। তবে ইউরোপের বিভিন্ন দেশ থেকে আগ্রহ প্রকাশ করা এসব কোচের বেতন নিয়ে চিন্তিত ফুটবল ফেডারেশন। যদিও সহসভাপতি ফাহাদ করিম যোগ্য কোচের জন্য ভাঙতে চান বাজেটের সীমারেখা। জুবায়ের আহমেদের প্রতিবেদন। কাঙ্ক্ষিত ফলাফল না এলেও এশিয়ার ফুটবলে বড় রকমের সাড়া ফেলেছে বাংলাদেশ। হামজা চৌধুরী, সমিত সোম কিংবা জায়ান ফাহমিদুলকে দলে টেনে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠেছে বাংলাদেশ। একই সময় বয়সভিত্তিক দলে আছেন সুলিভান ভাইয়েরা। স্বাভাবিকভাবেই তাই কোচদের পছন্দের প্রজেক্টেও এখন বাংলাদেশ আছে ওপরের দিকে।
বাফুফের কোচ নিয়োগ প্রক্রিয়াতেই মিলেছে সেই আভাস। হ্যাভিয়ার ক্যাবরেরাকে বিদায়ের পর গত 2 সপ্তাহে জমা পড়েছে 250 এর বেশি আবেদন। বাফুফে সহসভাপতি ফাহাদ করিম নিশ্চিত করেছেন এমন তথ্য। ইউরোপের শীর্ষ কিছু দেশ থেকেও জমা পড়েছে সিভি, যেখান থেকে প্রাথমিক বাছাই করছে বাফুফে। 250+ এটা আমাকে বলেছে। ইউরোপের বেশ কিছু হাই প্রোফাইল ফুটবলিং কান্ট্রির ভালো মানের কোচ অ্যাপ্লাই করেছেন। আমাদের টেকনিক্যাল টিম থেকে আমি যখন ইনকোয়ারি করেছিলাম, নতুন কোচের কাছ থেকে বাফুফের চাওয়াটাও পরিষ্কার করলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি। আমি আমার এই নতুন হেড কোচকে ব্রিফ করব যে আমার মেইন টিমে নেক্সট ইয়ার মানে আমি সাফ জিততে চাই এবং নেক্সট এশিয়াতে কোয়ালিফাই করতে চাই। দিস কুড বি মাই টার্গেট। অ্যাট দ্য সেম টাইম ওনাকে আমরা বলবো যে একটা পাইপলাইন ক্রিয়েশনে ইউ হ্যাভ টু শেয়ার এ প্ল্যান। তবে নামী কোচ মানেই বড় বেতনের ধাক্কা। আর্থিক সংকটে ভোগা বাফুফে কি পারবে এমন বড় নাম দেশের ডাগআউটে আনতে? আমরা নিচ্ছি আমাদের লিমিটেশনের মধ্যে। আমি তো বাজেট যেটা আছে সেটাকে আমরা চেষ্টা করছি যতটুকু বাড়ানো সম্ভব। আমাদের ক্যাপাসিটির বাইরে আমি যেতে পারবো না। যেটা আমার ক্যাপাসিটি নাই সেটা স্বপ্ন দেখে আমার লাভ নাই। কিন্তু আমি এতটুকু বলতে পারি, আমরা যেটা ম্যাক্সিমাম ক্যাপাসিটি করব, যেটা বাজেটটা অ্যালোকেট করব, ওর থেকে বেশি অন্য করা কোনো সম্ভব না। 2 সপ্তাহের মাঝে বেশ কিছু হাই প্রোফাইল কোচের সিভি পেল। এখন তাদের বেতনের দুশ্চিন্তা বাফুফের কাছে। ফাহাদ করিম অবশ্য সাধ্যের মাঝে সেরা কোচকেই হামজা জামালদের জন্য ডাগআউটে আনতে চান, ভাঙতে চান বাজেটের সীমা। জুবায়ের আহমেদ, এখন, ঢাকা। সরবরাহ সংকটে পাবনার বেশিরভাগ পাম্প বন্ধ রয়েছে। এতে ভিড় বেড়েছে অন্যান্য পাম্পগুলোতে। এদিকে জ্বালানি তেলের দাম বাড়ায় ক্ষোভ প্রকাশ করছেন সাধারণ গ্রাহকরা। বাড়তি দরে তেল কিনতেও লাইনে দাঁড়াতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। এ বিষয়ে জানাতে পাবনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদ রানা। মাসুদ, জ্বালানি তেলের দাম বাড়ায় কি বলছেন গ্রাহকরা? আপনাকে ধন্যবাদ। আমি আসলে পাবনা পৌর এলাকার পাবনার হাইওয়ে পেট্রোল পাম্পে দাঁড়িয়ে আছি। আসলে সকাল থেকে দেখছি যে বাইক চালকদের আসলে দীর্ঘ লাইন। আসলে আমরা সকাল থেকে সাধারণ ক্রেতাদের সাথে কথা বলেছি যে তেলের যে দাম নতুন করে নির্ধারণ করা হয়েছে সেটি নিয়ে কিন্তু তাদের কোনো মনে কোনো কথা নেই। তারা যেন পর্যাপ্ত পরিমাণ তেল সরবরাহ পায় এবং সময় মতো। আমি যদি একটু আমার পেছনে দেখাই যে অসংখ্য গাড়ি কিন্তু এখনো দাঁড়িয়ে আছে। ঠিক কখন নাগাদ এই পেট্রোল পাম্পে তেল দিবে সেটি কিন্তু এখন পর্যন্ত কেউ বলতে পারছে না। আপনারা দেখতেই পাচ্ছেন যে সাধারণ ক্রেতারা বা জটলা বেঁধে এবং বাইক নিয়ে কিন্তু রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। আসলে সরকার নতুন দামের যে নির্ধারণ, তেলের যে দাম নির্ধারণ করেছে, আসলে ডিজেল ছিল 100 টাকা, সেটি করা হয়েছে 115 টাকা এবং অকটেল 120 থেকে 140 টাকায় করা হয়েছে এবং পেট্রোল 116 থেকে 135 টাকা করা হয়েছে। এছাড়াও কেরোসিন তেলের দাম 112 টাকা থেকে 130 টাকা করা হয়েছে। আসলে সেই সাথে যদি বলি, আসলে সকাল থেকে কিন্তু পাবনাতে গুড়ি গুড়ির বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির খবরে আসলে স্বস্তি পেয়েছে সবচেয়ে সাধারণ কৃষক। আমরা দেখেছি যে পেট্রোল পাম্পগুলোতে দীর্ঘ লাইন ধরে ঠিক তারা পেট্রোল নিয়ে শেষের যে কার্যক্রম সেটি তারা পরিচালনা করছে। আসলে এই ছিল পাবনা থেকে সর্বশেষ। পাবনা থেকে জ্বালানি পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী মাসুদ রানা। এই ছিল এখন সকালে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।